বাবা, তোমার চা। সুনীলবাবু মুখটা তুলে তাকালেন বড় ছেলে অমলের শীর্ণ মুখটার দিকে। বেচারা এত ভালো ছেলে, পুরো বাড়িটার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, কিন্তু নিজের জীবনেই কত অসুখী। সুনীলবাবু অলস গলায় বলেন, পেপার দিয়ে যায়নি রে অমু? হ্যাঁ দিয়েছি তো, ভাই পড়ছে মনে হয়, এখনো তো ওপরে আসেনি। তারপর বলল, আজ বাজার থেকে কি মাছ আনবো বাবা? বলে বছর 70-এর বৃদ্ধ বাবার মুখের দিকে তাকালেন। মাছ? না থাক, আজ আর মাছ খাবো না। মালতীদিকে বলিস আজ নিরামিষ রান্না করে দিতে, পাতলা করে মুগ ডাল, একটা পাঁচমেশালি তরকারি আর একটা ভাজা। তারপর বললেন, তোর মায়ের হাতের মতো মুগ ডালের টেস্ট আর পাই না রে বাবা। বড় ছেলেও ভাবল, সত্যিই তাই, মায়ের হাতে জাদু ছিল, যাই রান্না করতেন তাই যেন অমৃত লাগত। 4 ভাই বোন একসঙ্গে খেতে বসে থালা চেটে খেতাম। কোথায় হারিয়ে গেল সেই সব দিনগুলো, কি যে হয়ে গেল। অকালেই মা চলে গেলেন। মনে মনে এসব কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। চায়ের কাপটা রেখে দিয়ে চলে যাচ্ছিল অমল। সুনীলবাবু ওকে ডেকে বলল, হ্যাঁ রে বড় খোকা, ঠাকুর ঘরে ফুল তুলে রেখে এসেছিস? ঠাকুর মশাই তো চলে আসবেন, আজ আবার পূর্ণিমা। হ্যাঁ বাবা, ফুল মিষ্টি সব রেখে ঠাকুর ঘর মুছে দিয়ে এসেছি, কাজের মাসির আসতে তো দেরি আছে। ছেলের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন সুনীলবাবু। তারপর চা পান করতে করতে হারিয়ে গেলেন 35-36 বছর আগের অতীতের স্মৃতিতে। সেদিন শান্তি টেলিগ্রাম পেয়ে তড়িঘড়ি ছুটে এসেছিলেন বাড়িতে। এসে দেখেন মিঠির ধুম জ্বর, কোনো সাড়াই দিচ্ছিল না। প্রচণ্ড ভয় পেয়ে গেছিল শান্তি। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না। অগত্যা সুনীলবাবু চুপচাপ ছোটেন পাড়ার সেই বয়স্ক ভদ্রলোকটির খোঁজে, কিন্তু কোথাও ওনার হদিশ পান না। অথচ উনি বলেছিলেন এই পাড়াতেই ওনার বাড়ি, আঙুল তুলে দেখিয়েও ছিলেন, কিন্তু কিছুতেই সেই ভদ্রলোককে কোথাও পাওয়া যায়নি। পাড়া অন্য লোকের কাছেও খবর নেওয়ার চেষ্টা করেছিলেন এই বাড়ি সম্পর্কে, কিন্তু কেউই সেভাবে কোনো দিশা দেখাতে পারেননি। অগত্যা স্বামী স্ত্রী মিলে যুক্তি করে একটা নারায়ণ পুজোর আয়োজন করেছিল, যে ঘরটাতে মিঠি ভয় পেয়েছিল সেই ঘরে গোপালকে স্থাপন করা হয়েছিল। সুনীলবাবুও ভেবেছিলেন সত্যিই যদি খারাপ কিছু থেকেই থাকে তাহলে ভালো কিছু দিয়ে তার মোকাবেলা করা যেতেই পারে। ভূত থাকলে ভগবানও থাকতে বাধ্য। তাছাড়া মনের শান্তির একটা ব্যাপারও আছে তো। আশ্চর্য ঘটনা ঘটেও ছিল। সেদিনের পর থেকে অদ্ভুতভাবে মিঠির জ্বরটা সেরে গেছিল। মিঠি সুস্থ হওয়ার পর সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে সে ঠিকভাবে কিছু বলতে পারেনি। কিছু মনে করার চেষ্টা করলেই উত্তেজিত হয়ে উঠছিল, শরীর খারাপ করছিল, তাই ওনারা আর ঘাটাঘাটিনি মিঠিকে। তবে সারা জীবনের মতো একটা আতঙ্ক মেয়েটার পিছু ছাড়েনি। একা একা আর কোনোদিন ওই ঘরে ঢোকেননি মিঠি। সেদিনের পুজোর পর থেকেই এ বাড়িতে গোপালের অধিষ্ঠান, অথচ যে স্বাদ করে গোপাল নিয়ে এসেছিল সেই আজ নেই। প্রায় 9 বছর আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছিলেন শান্তিদেবী। সারাটা জীবন বাইরে বাইরে থেকে রিটায়ার বছরে খুব আনন্দে ছিলেন সুনীলবাবু। এবারে বাড়ি ফিরে শান্তির সঙ্গে শান্তিতে বাস করা যাবে। ততদিনে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ের ঘরে 2 নাতনি, আর ছোটটির ঘরে একটি। বড় ছেলের শরীর ভালো থাকতো না, বরাবরই একটু রোগা। এখন তো আবার হার্টের অসুখ ধরা পড়েছে, তাইও বিয়েই করতে চাইছিল না। এই করে বয়সটাও একটু বেড়ে গেছিল। তবু দেখে শুনে একটি বিয়ে দেওয়া হলেও সে সম্পর্ক 1 বছরও টেকেনি। অমলের বউ অমলকে ছেড়ে চলে গেছে কয়েক বছর আগেই। আর ছোট ছেলে বিমল নিজেই প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু এমনই দুর্ভাগ্য যে প্রেগনেন্সি 6 মাসে কিভাবে যেন পা পিছলে পড়ে যায় ছোট বৌমা, আর অদ্ভুতভাবে সেই ঘরের সামনেটাতেই আছাড় খায়। পেটের বাচ্চাটা তো নষ্ট হয়েই যায়, তারপর থেকে আর মা হতে তো পারেননি, উপরন্তু আজ 6-7 বছর ধরে একেবারে শয্যাশায়ী হয়ে কোনো রকমে বেঁচে আছে। সিঁড়ি ভাঙতে পারবে না বলে নিজেরই বড় ঘরটাতে ছোট ছেলে তার অসুস্থ বউকে নিয়ে থাকে। আরও দেখাশোনার জন্য মেডিসিনের ব্যবসাটাকে বাড়িতেই নিয়ে এসেছে। নিচের বাকি ঘরগুলোকে গোডাউন হিসেবে কাজে লাগিয়েছে। অমলও বাড়িতে থেকে ভাইকে ব্যবসার কাজে সাহায্য করে। টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু অভাব আছে এই বাড়িটাকে সামলানোর মানুষের। এত বড় বাড়িতে শুধুমাত্র 4 জন মানুষ,
উপরে দুজন, নিচে দুজন। মেয়েরাও নিজের নিজের সংসার ফেলে আসতে চায় না। মিঠির বিয়ে এই শহরে হলেও ও কিন্তু একেবারেই আসে না। এর পেছনে আরও একটা ঘটনা আছে। যখন মিঠির 2 মেয়ে ছোট ছিল, একবার পরীক্ষার পর ওরা মায়ের সঙ্গে কটা দিন মামার বাড়িতে থাকতে এসেছিল। একদিন দুপুরবেলা 2 বোন লুকোচুরি খেলতে খেলতে মিঠির বড় মেয়েটা সিঁড়ির তলায় ও স্টোর রুমটাতে লুকিয়েছিল। কীভাবে যেন দরজাটা আটকে যায়। ভীষণ ভয়ে আর শ্বাসকষ্টে মেয়ে অসুস্থ হয়ে পড়ে। অথচ কী দেখে ভয় পেয়েছিল, কে বা দরজাটা বন্ধ করেছিল, কিছুই গুছিয়ে বলতে পারেনি। সকলে এটিকে সাধারণ একটি ঘটনাই ভেবেছিল। মিঠি কিন্তু খুব সিরিয়াসভাবে নিয়েছিল সেটাকে। তাছাড়া বাড়ির আসল কর্ত্রী না থাকলে যেন সংসারে কোনো স্ত্রী থাকে না, তাই এই বাড়িতে কেউ আসতে চায় না। মহাভারতে পিতা ভীষ্ম যেমন শরশয্যায় শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তেমনই বৃদ্ধ সুনীলবাবু সারাদিন বসে বসে এখন এইসব কথাই চিন্তা করেন আর অপেক্ষা করেন তার বংশটা নির্বংশ হবার। অথচ কাউকেই জানাবার সাহস হয়নি এই অভিশপ্ত বাড়িটার কথা। নিজের মনের মধ্যে সব কথা চেপে রেখে গুমড়ে গুমড়ে মরেন আর দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা করেন। আজকাল যেন বড় বেশি করে মনে পড়ে সেই ভদ্রলোকের কথাটি, নির্বংশ হবেন। এই শব্দটা যেন বড্ড বেশি করে কানে বাজে।